আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারে আমরা ফার্মাসিউটিক্যাল অ্যারোসল নিয়ে কথা বলবো। ফার্মাসিউটিক্যাল অ্যারোসল সম্পর্কে আমরা কম বেশি সবাই মোটামুটি পরিচিত। দেখা গিয়েছে যে আমাদের সবার বাসায় অ্যাজমা পেশেন্ট আছে। বিশেষ করে এখন ঢাকা শহরের যে অবস্থা, অবশ্যই ধুলাবালি শহর হিসেবে পরিচিত। সো অ্যাজমা খুবই কমন একটা রোগ। এখন এই অ্যাজমা পেশেন্টদের প্রায় সময় কিন্তু ডক্টররা ইনহেলার দিয়ে থাকে। এই ইনহেলার কিন্তু একটা অ্যারোসল ডোজেজ ফর্ম। আবার ঠান্ডার সময় আমরা বিভিন্ন ধরনের নেজাল স্প্রে ইউজ করি। এই নেজাল স্প্রেগুলোও কিন্তু অ্যারোসোলের অন্তর্ভুক্ত। আবার আমরা খেলাধুলা করার সময় বা টিভিতে ফুটবল হোক, ক্রিকেট হোক, বিভিন্ন খেলার সময় আমরা দেখি যে কোনো ইনজুরি হলে একটা স্প্রে দেয়, মুভ স্প্রে বা ভলনিয়াক স্প্রে। সেই স্প্রেটা ব্যথার জায়গায় দেওয়ার পরে কিন্তু আবার খেলোয়াড়রা উঠে খেলা শুরু করতে পারে। তো এই যে স্প্রেগুলা, এগুলো সবই কিন্তু ফার্মাসিউটিক্যাল অ্যারোসোলের অন্তর্ভুক্ত। সো চলেন আজকে আমরা অ্যারোসল সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। সো আজকের এই প্রেজেন্টেশনে বা লেকচারে আমরা আসলে কি কি বিষয়গুলো কভার করব। প্রথমে আমরা দেখব যে অ্যারোসল ডোজেজ ফর্মটা কি বা এর ডেফিনেশনটা কি। দেন আমরা এর মেকানিজমটা সম্পর্কে জানার চেষ্টা করব। কি কি কম্পোনেন্ট এবং মেটেরিয়াল অ্যারোসলে ইউজ করা হয় সেটা আমরা জানবো। অ্যারোসলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোপিলেন্ট। এই প্রোপিলেন্টটা কি এবং প্রোপিলেন্টটা কয় ধরনের হয়ে থাকে সেগুলোর কম্প্যারিজন গুলো আমরা দেখব। এমডিআই, ডিপিআই, নেবুলাইজার সম্পর্কে জানবো এবং সবশেষে একটা অ্যারোসল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তৈরি করে সেটা আমরা জানবো। আসেন আমরা একে একে শুরু করি। সো প্রথমে যেই প্রশ্নটা আসে যে অ্যারোসল জিনিসটা আসলে কি, ফার্মাসিউটিক্যাল অ্যারোসলের ডেফিনেশনটা কি। কোনো পরীক্ষার এক্সামে বা কোনো চাকরির পরীক্ষাতে আমাদেরকে যদি ডেফিনেশন লিখতে দেয়, আমরা আসলে কি লিখবো। অ্যারোসলটা কি, আমরা কি দেখেছি যে প্রেসার জেনারেট করে বা চাপ দিয়ে তারপরে কিন্তু ডোজেজ ফর্মটা বের করতে হয় বা মেডিকেশনটা বের করতে হয়। সুতরাং এটা কি একটা প্রেসারাইজড ডোজেজ ফর্ম, যেটার মধ্যে কি থাকবে, একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টও থাকতে পারে, আবার একাধিক অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টও থাকতে পারে। এবং এটা একটা লিকুইড এবং সলিডের ফাইন ডিসপারশন, মানে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম কণা হিসেবে বের হয়। কিভাবে বের হয়? গ্যাসিয়াস মাধ্যমে। সুতরাং এত কিছু যদি আমাদের মনে নাও থাকে, আমাদের কিন্তু জাস্ট তিনটা ওয়ার্ড মনে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যারোসল ইজ এ প্রেসারাইজড ডোজেজ ফর্ম, এবং কি মাধ্যমে বের হচ্ছে? গ্যাসিয়াস মিডিয়ামে বের হচ্ছে। সেখানে নিচে আমি কিছু অ্যারোসলের এক্সাম্পল দিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সালবিউটামল আছে, সালমেটেরল, ব্যাক্লোমেথাসন, এন অ্যাসিটাইল সিস্টিন, ফেনোটেরল। এর মধ্যে সালবিউটামলটা খুবই পরিচিত, কারণ বিভিন্ন অ্যাজমা পেশেন্টদেরকে সালবিউটামলটা দেওয়া হয়ে থাকে। আমরা যেটা কি কমন ভাবে ইনহেলার বলি। তো অ্যারোসলকে আমরা কি কি ভাবে ক্লাসিফাই করতে পারি, এখানে আমি একটা ক্লাসিফিকেশন দেখানোর চেষ্টা করেছি। ইউজুয়ালি অ্যারোসলকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমে আছে স্প্রে টাইপ। আমরা স্বাভাবিকভাবে যে ইনহেলার ইউজ করি সেই ইনহেলার গুলাই বা আমরা যে মুভ স্প্রে দিই সেগুলাই, সেখানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা যে মেডিকেশনটা বা যে ড্রাগটা সেটা আসলে স্প্রে হিসেবে নির্গত হয়, এবং এর পার্টিকেল সাইজটা 50 মাইক্রোমিটারের কম হবে। দ্বিতীয়তে রয়েছে স্প্রে, দ্বিতীয়তে রয়েছে সারফেস কোটিং, সরি। সো সারফেস কোটিংটা আসলে এটাও এক ধরনের স্প্রে, বাট এটা একটু ভিজা টাইপের হয়ে থাকে বা একটু ওয়েট। যেমন আমরা দেখেছি যে গাড়ি বা কোনো জাহাজ বা ইভেন অনেক সময় বাড়ির ক্ষেত্রেও রং করার সময় স্প্রে দিয়ে রং করা হয়। এই রংটা কি হয়? একটু ভেজা থাকে। আবার মেয়েরা যে হেয়ার স্প্রে ইউজ করে বা ছেলেরা যে বিউটিফিকেশনের জন্য হেয়ার স্প্রে ইউজ করে সেগুলো কিন্তু একটু ভেজা ধরনের হয়। আর লাস্টে রয়েছে এরিয়েটেড স্প্রে। আমরা যখন ফোম ইউজ করি, ফোমটা কি এক ধরনের এরিয়েটেড স্প্রে। যেমন শেভ করার সময় আমরা বিভিন্ন ফোম ইউজ করি, সেগুলো আসলে এরিয়েটেড স্প্রের মধ্যে পড়ে। সো এখন আমরা একটু জানি যে অ্যারোসলটা আসলে মেকানিজমটা কি, কিভাবে কাজ করে।
তো আগেই বলেছিলাম যে অ্যারোসোলের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রোপিলেন্ট। প্রোপিলেন্টটা কি সেটা আমরা জানবো একটু পরে। তো প্রোপিলেন্টটা আসলে একটা প্রেসার জেনারেট করে। এই প্রেসার জেনারেট করার কারণে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা নিচের দিকে চাপ দেয়। চাপ দেওয়ার কারণে ধীরে ধীরে প্রোডাক্টটা উপরের দিকে উঠে আসে। এই প্রোপিলেন্টটা চলে যায়, ইভাপোরেট হয়ে যায়, এবং ড্রাগটা একসময় মিস্ট বা ভেপরের মতো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল হিসেবে বের হয়ে যায়। তো আমাদের এই স্টেপগুলা যদি আমরা একটু মনে রাখি যে আহ, আমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে রাইট ডাউন দ্য মেকানিজম অফ অ্যারোসল আর হাউ ডাজ অ্যারোসল ওয়ার্ক, আমরা কিন্তু এই স্টেপগুলাই ফ্লো চার্ট আকারে লিখে দিলে আমরা কিন্তু বেশ ভালো একটা নাম্বার পাবো। সো অ্যারোসোলের বেশ কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা সলিউশন, সাসপেনশন, ইমালশনের আগের লেকচারগুলো দেখেছি, সবগুলোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে। অ্যারোসোলেরও কিছু আছে, যেমন অ্যারোসোলের অ্যাডভান্টেজটা কি, এটাতে ইজি উইথড্রয়াল অফ দ্য ড্রাগ হয়। যেহেতু এখানে ট্যাবলেটের মতো গিলে খাওয়া লাগতেছে না, ব্রেক, সুতরাং মানে ট্যাবলেটটা যেখানে ভাঙতে হইতো আমার স্টোমাকে গেলে, অনসেট অফ অ্যাকশন একটু দেরিতে হইতো, অ্যারোসোলে তো এত কিছু লাগতেছে না। আমি জাস্ট যেই জায়গায় সমস্যা বা যেই জায়গায় আমার ব্যথা বা আমার লাংসে ডিরেক্ট ড্রাগটা পৌঁছাতে হবে, আমি সেখানে ডিরেক্টলি ড্রাগটা দিয়ে দিব। সুতরাং এখানে ব্রেকডাউনের কোনো দরকার নাই। সুতরাং এখানে ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয় না, অনসেট অফ অ্যাকশনটাও দ্রুত হয়, এবং মাইক্রো অর্গানিজম কিন্তু এন্টার করতে পারে না। বাট এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। মেজর এবং সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য ডোজেজ ফর্মের তুলনায় এটা খুবই কস্টলি, খুবই খুবই দামি। একটা ইনহেলারের দাম আর একটা ট্যাবলেটের দাম আকাশ পাতাল পার্থক্য। এছাড়াও দেখা গেছে যে যে ক্যানিস্টারটায়, অর্থাৎ ইনহেলারের যে কৌটাটা বা আমরা আমরা যে মুখাগুলা বলি, সেগুলো কিন্তু ফেলে দিলেও দেখা গেছে এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি, সুতরাং পরিবেশ দূষণের একটা ইস্যু থাকে। আবার অনেক সময় এক্সপ্লোসিভ হয়। অনেক সময় দেখা গেছে যে সার্টেইন মানুষের অ্যালার্জি থাকতে পারে অ্যারোসোলের এগেনস্টে। এরকম বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যারোসোলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই কিন্তু রয়েছে। তো অ্যারোসোলের কম্পোনেন্ট গুলা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। এই যে আমি এতক্ষণ প্রোপেলেন্ট নিয়ে কথা বলছিলাম একটু আগে, যে প্রোপেলেন্টটা কি আমরা জানবো। প্রোপেলেন্ট বেসিক্যালি কিছুই না, এটা একটা গ্যাস। বাট এই গ্যাসটা হচ্ছে রুম টেম্পারেচারের নিচে থাকে, এবং এটার বয়লিং পয়েন্ট ও মেল্টিং পয়েন্ট বলেন যাই বলেন না কেন খুবই কম। এবং এটা আসলে কাজটা হচ্ছে এটা একটা প্রেসার জেনারেট করে, এবং কখনো কখনো এটা সলভেন্ট হিসেবে কাজ করতে। এই হচ্ছে প্রোপেলেন্ট। কন্টেইনার তো আমরা বুঝতে গেছি, যেটার মধ্যে প্রোডাক্টটা থাকবে আর যেটার মধ্যে সবকিছু থাকবে সেটাই একটা কন্টেইনার। ভালভ থাকবে, একটা অ্যাকচুয়েটর থাকবে। অ্যাকচুয়েটরটার কাজ হচ্ছে যে আমি অ্যারোসোলটাকে কিভাবে ডেলিভার করতে চাই। আমরা এর আগে যে তিনটা ক্লাসিফিকেশন দেখে আসছি, যে আমি কি স্প্রের মতো করে ডেলিভার করতে চাই, নাকি সারফেস কোটিং এর মতো ব্যবহার করতে চাই, নাকি এরিয়েটেড এর মতো ডেলিভার করতে চাই, এটা কিন্তু নির্ভর করবে অ্যাকচুয়েটরের উপর। অর্থাৎ অ্যাকচুয়েটরটার কাজ হচ্ছে যে ইট ডেলিভার্স দ্য ড্রাগ ইনটু ডিজায়ার্ড ডোজেজ ফর্ম। আর লাস্ট হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেট, মানে আমার যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা সেটা। হুম। তো এই যে আমি প্রোপেলেন্ট নিয়ে আমরা একটু আরো কিছু কথা বলি, যে প্রোপেলেন্ট আমরা কি দেখে আসলাম একটু আগে, যে এটা একটা গ্যাস। বাট এটা রুম টেম্পারেচার, এটার মানে বয়েলিং পয়েন্টটা অনেক কম, এবং এটা রুম টেম্পারেচারের নিচে স্টেবল বেশি থাকে। এবং এটা কি প্রাইমারি কাজটা কি, প্রেসার জেনারেট করা, এবং কখনো কখনো এটা সলভেন্ট হিসেবেও কাজ করতে পারে। তো এই প্রোপেলেন্টকে আবার দেখা গেছে যে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন লিকুইফাইড গ্যাস আছে এবং কম্প্রেসড গ্যাস আছে। লিকুইফাইড গ্যাসকে আবার দেখা গেছে যে ক্লোরোফ্লোরো হাইড্রোকার্বন, তারপরে হাইড্রোফ্লোরোকার্বন, হাইড্রোকার্বন, এরকম বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। আর আরেকটা প্রশ্ন যেটা ফার্মা জব সলিউশনে আসছিল, দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন। সেটা হচ্ছে অ্যারোসোলটা আসলে কত ডিগ্রি টেম্পারেচারে ভালো থাকে বা স্টোর করে রাখতে হয়। এটার অ্যান্সারটা হচ্ছে অ্যারোসোলটাকে সবসময় 120 ডিগ্রি ফারেনহাইটের নিচে অথবা 48.88 ডিগ্রি সেলসিয়াসের নিচে স্টোর করে রাখতে হবে, তা নাহলে কিন্তু অ্যারোসোলের ক্ষতি হতে পারে।
মানে 120 ডিগ্রি ফারেনহাইটের নিচে অথবা 48.88 ডিগ্রি সেলসিয়াসের নিচে অ্যারোসোলটাকে স্টোর করে রাখতে হয়। সো এখানে প্রোপেলেন্টের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আগে ক্লোরোফ্লোরোহাইড্রোকার্বন ব্যবহার করা হতো, বাট এটা এখন আসলে ইউজ করা হয় না, কারণ আমরা জানি যে সিএফসি গ্যাস কিন্তু আমাদের পরিবেশের জন্য খারাপ। এবং আমাদের পরিবেশে যে ওজোন লেয়ার আছে, পৃথিবীতে যে ওজোন লেয়ার আছে সেটা কিন্তু ধীরে ধীরে সিএফসিটা ধ্বংস করে দেয়। পরবর্তীতে সায়েন্টিস্টরা এইচএফসি ব্যবহার করা শুরু করলো, কিন্তু দেখা গেল যে এইচএফসিরও কিছু সমস্যা আছে। আম, এটার সলভেন্ট পাওয়ারটা কম। লাস্টলি এখন হচ্ছে সায়েন্টিস্টরা বা যারা ম্যানুফ্যাকচার করতেছে তারা হচ্ছে হাইড্রোকার্বন প্রোপেলেন্ট ইউজ করে। এটার সলিবিলিটিও ভালো, টক্সিসিটিও কম, পরিবেশের জন্য খুব একটা ক্ষতি করে না। কিন্তু সমস্যা হচ্ছে ফ্ল্যামেবল বা একটু দাহ্য পদার্থ, একটু রিস্ক আছে। এই জন্য এটা একটু মানে ধীরে ধীরে বা একটু আস্তে হ্যান্ডেলিং করতে হয়। আহ, তা না হলে এটা কিন্তু অনেক রিস্ক আছে এবং হচ্ছে মানে একটা দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে। বাট আদার দেন দ্যাট, যদি এটাকে প্রপারলি হ্যান্ডেল করা যায়, প্রপারলি এটা নিয়ে কাজ করা যায়, তাহলে হচ্ছে হাইড্রোকার্বন প্রোপেলেন্টটা কিন্তু আমাদের জন্য সুইটেবল। এবং বর্তমানে এই প্রোপেলেন্ট ইউজ করেই অ্যারোসোলটা আসলে ফর্ম করা হচ্ছে। তো এখানে আমি অ্যারোসোলের যে কন্টেইনার গুলা কি কি ধরনের হতে পারে সেটা দেখানোর চেষ্টা করেছি। কন্টেইনার যেরকমই হোক না কেন, দুইটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে অবশ্যই প্রেসার 140 থেকে 180 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ গজ প্রেসারটা, এবং 130 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারটা ধরে রাখতে হবে। বা এই টেম্পারেচারে এবং এই প্রেসারে কন্টেনারটা যাতে স্টেবল থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রেসারটা কত? প্রেসারটা হচ্ছে 140 থেকে 180 psi এবং টেম্পারেচারটা হচ্ছে 130 ডিগ্রি ফারেনহাইট। এই দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু আমার কন্টেনারগুলো ইউজ করা হয়। এখানে বিভিন্ন ধরনের কন্টেনার আমি দেখিয়েছি, যেমন মেটাল কন্টেইনার আছে, গ্লাস কন্টেইনার আছে। এছাড়াও আমি দেখিয়েছি যে কি কি ভাবে বা কি কি ক্রাইটেরিয়া দরকার হয় একটা কন্টেইনার চুজ করার ক্ষেত্রে। যেমন অবশ্যই কন্টেইনারটা যেন প্রোডাক্টের সাথে কোনো ধরনের স্টেবিলিটিতে ঝামেলা না করে, প্রপার টেম্পারেচার এবং প্রেসার যেন মেনটেন করতে পারে, পিএইচটা যেন ঠিকঠাক থাকে। তো এই সব ক্রাইটেরিয়াগুলো বিবেচনা করে কিন্তু কন্টেইনারটা সিলেক্ট করতে হয়। তো ভালভটা আসলে অ্যাকচুয়েটরটাকে হেল্প করতে সাহায্য করে। এখানে মিটার ডোজ ভালভ এবং কন্টিনিউয়াস স্প্রে ভালভ, দুই ধরনের ভালভ আমি দেখিয়েছি। কন্টিনিউয়াস ভালভটা কি করে যে যতক্ষণ পর্যন্ত ভালভটা খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত প্রোডাক্ট রিলিজ হইতেই থাকবে। আর মিটার ডোজ ভালভটা হচ্ছে আমি একবার চাপ দিব, প্রোডাক্ট রিলিজ হবে, শেষ, বন্ধ হয়ে যাবে। ভালভেরও কিছু পার্ট আছে, যেমন মাউন্টিং কাপ, ভালভ বডি, স্টেম, গ্যাসকেট, স্প্রিং, ডিপ টিউব। সো এই পার্টগুলো নিয়ে কিন্তু ভালভ গঠিত হয়। আমাদের আসতে পারে পরীক্ষায় যে ভালভের পার্টগুলোর নাম লেখো। আম, কোনটা কি কাজ করে এটা হয়তো বা মনে নাও থাকতে পারে, বা মনে রাখার একটু ডিফিকাল্ট। কিন্তু আমরা চেষ্টা করবো পার্টস গুলার নাম যাতে ঠিক থাকে, ভালভের মধ্যে কি কি পার্ট থাকে। প্রথমে হচ্ছে আমরা দেখে আসছি কি অ্যারোসোলের মধ্যে কি কি পার্ট থাকে। দেন অ্যারোসোলের পার্ট গুলাকে কিন্তু আমরা ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা ভালভে আসছি। এরপর আমরা দেখবো অ্যাকচুয়েটরটা আমরা বলছি যে অ্যাকচুয়েটরের কাজই হচ্ছে যে ডিজায়ার্ড ডোজেজ ফর্মে প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া। বিভিন্ন ধরনের আমি কি ধরনের প্রোডাক্ট ডেলিভারি করতে চাই, আমি কি ফোম চাই, স্প্রে চাই, আমি কি চাই যে সলিড স্টিম হোক, নাকি আমি চাই যে আমার কানের ভেতরে যাক, নাকের ভেতরে যাক, এরকম স্পেশাল আমার কি ডেলিভারি লাগবে। তো সে সব বিবেচনা করে অ্যাকচুয়েটরটা আর কি নির্ধারণ করা হয়ে থাকে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে অ্যারোসোলটা আসলে কিভাবে প্রিপেয়ার করা যায়। তো এখানে লেখাগুলো একটু ছোট আসছে, আমি দেখি লেখাগুলো একটু বড় করা যায় কিনা।
তো আমি আপনাদের সুবিধার জন্য লেখাগুলা একটু বড় করে দিচ্ছি, যাতে করে একটু বুঝতে সুবিধা হয়। আই থিংক আর বড় হবে না এখানে। ওকে, আমরা এখন একটু দেখার চেষ্টা করি। সরি ফর দ্য ডিলে। আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যারোসোলটাকে আসলে আমরা কিভাবে প্রিপেয়ার করব। সো অ্যারোসোল প্রিপেয়ার করার ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কনসেন্ট্রেটটাকে প্রিপেয়ার করতে হবে। আমি কি প্রোডাক্ট চাচ্ছি, আমি কি সালবিউটামল চাচ্ছি নাকি সালমেটারল চাচ্ছি, সেই প্রোডাক্টটা কিন্তু আগে আমার প্রিপেয়ার করতে হবে। করার পরে দেন আমি হচ্ছে সেটাকে কন্টেনারের মধ্যে ঢালবো। ঢাললাম, ঢালার পরে কি করতে হবে, ভালভটা দিতে হবে। ভালভটা অ্যাটাচ করতে হবে, ভালভ অ্যাটাচ করার পর অ্যাকচুয়েটর অ্যাটাচ করবো, অ্যাকচুয়েটর অ্যাটাচ করার পর প্রোপেলেন্ট দেবো, প্রোপেলেন্ট দেওয়ার পর আমি আমার লেবেলিং করব এবং অ্যারোসোলের মধ্যে কোনো লিক আছে কিনা সেটা হচ্ছে টেস্ট করব। এই দেখেন আমার বাম পাশে লেফট সাইডে অ্যারোসোলের যে লিক টেস্টটা করা হচ্ছে পানির মধ্যে দিয়ে, কোনো বাবেল উঠতেছে কিনা সেটা সেটার মাধ্যমে কিন্তু লিক টেস্টটা করা হয়। তো আমাদের অ্যারোসোলের তৈরি করার স্টেপ কয়টা দেখলাম আমরা, পাঁচটা, ছয়টা। প্রথমে আমি প্রোডাক্ট তৈরি করব। কি প্রোডাক্ট চাই, সালবিউটামল, সালমেটেরল, পেক্লোমিথাসোন, আমরা দেখে এসেছি অ্যারোসোলে কিছু এক্সাম্পল। কোন প্রোডাক্টটা চাই সেটা আমি প্রিপেয়ার করব। করার পরে সেই প্রোডাক্টটাকে আমি কন্টেনারের মধ্যে ঢালবো, দেন ভালভ অ্যাটাচ করব, অ্যাকচুয়েটর অ্যাটাচ করব, দেন প্রোপেলেন্ট অ্যাড করব, লাস্টে প্রপারলি লেবেলিং করব এবং লিক টেস্টটা পারফর্ম করব। তো এই যে ফিলিং মেথডটা, অ্যারোসোলটা যে আমি ফিল করতেছি, এই ফিলটা আসলে দুই ভাগে করা যায়। একটা হচ্ছে প্রেসার ফিলিং এর মাধ্যমে। আহ এখানে পুরাটাই আসলে প্রেসার এর সাহায্য নিয়ে সবকিছু করতে হয়। যেমন হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেটটাকে আমি একটা প্রেসারের মাধ্যমে ফিল করব, ভালভটাকে আমি প্রেসারের মাধ্যমে অ্যাটাচ করব, প্রোপেলেন্টটাকে আমি প্রেসারের মাধ্যমে অ্যাটাচ করব। আর আরেকটা আছে কোল্ড ফিলিং। কোল্ড ফিলিংটা আসলে -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সাহায্য নিয়ে তারপরে সবকিছু আর কি ফিল করতে হয়। সো এখানে নৈর্ব্যক্তিক একটা প্রশ্ন আসতে পারে যে অ্যারোসোলে কোন ধরনের ফিলিং এ লো টেম্পারেচার ব্যবহার করা হয়। অবশ্যই কোল্ড ফিলিং এ, -40 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু অনেক অনেক লো। সো এখানে আমি একটা সামারি দেখানোর চেষ্টা করেছি যে আমরা এতক্ষণ আসলে কি কি দেখলাম। আহ আমি সরি, আমি একটা মিস্টেক করে ফেলেছি। এখন এটা আসলে সামারি না, এটা হচ্ছে আমাদের মিটার ডোজ ইনহেলার। লেখাগুলো মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা আসতেছিল, এখানে সাপোর্ট করতেছে না এই জন্য। এনিওয়ে, তো আমরা এখন মিটার ডোজ ইনহেলারে চলে যাই। মিটার ডোজ ইনহেলার আমরা সবাই মোটামুটি কম বেশি দেখছি, স্পেশালি অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু মিটার ডোজ ইনহেলারটাই বেশি ব্যবহার করা হয়। আমি লেফট সাইডে একটা অ্যানিমেশন দিয়ে দেখানোরও চেষ্টা করছি যে কি ধরনের মিটার ডোজ ইনহেলার মানে দেখতে কিরকম হয়ে থাকে সেটা। তো মিটার ডোজ ইনহেলারটা আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সলিউশন এবং আরেকটা হচ্ছে সাসপেনশন। সলিউশন সাসপেনশনের বেসিক এর আগের ভিডিওতে আমরা দেখে আসছি যে প্রপারলি ড্রাগটা সলিউবল থাকবে সলিউশনে, আর সাসপেনশনে দেখা গেছে যে ডিসপার্স অবস্থায় থাকবে বা সাসপেন্ডেড অবস্থায় থাকবে। আর এখানে সলভেন্টটা কি, সলভেন্ট হচ্ছে প্রোপিলেন্ট। আমরা কিন্তু দেখে আসছি প্রোপিলেন্টের কাজ কি, যে প্রেসার জেনারেট করা এবং একই সাথে কিন্তু একটা সলভেন্ট হিসেবে কাজ করে। তো এখানে মিটার ডোজ ইনহেলারের ক্ষেত্রে সলভেন্ট হচ্ছে প্রোপিলেন্ট। এখানে মাঝে মধ্যে সারফেক্টেন্ট ইউজ করা হয়ে থাকে, স্প্যান 85, অলিক অ্যাসিড, এগুলি ইউজ করা হয়ে থাকে এবং এটা অ্যাসমা, সিওপিডি, রেসপিরেটরি ডিজিজ এইসবের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন মিটার ডোজ ইনহেলারের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেফিনেশন, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, খুবই খুব ইম্পর্টেন্ট। তো মিটার ডোজ ইনহেলারের ডেফিনেশনটা কি, এমডিআই বা মিটার ডোজ ইনহেলারের, সেটা হচ্ছে যে মিটার ডোজ ইনহেলারটা ড্রাগটাকে মাইক্রো আয়োনাইজড ফর্মে রাখবে, মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা হিসেবে রাখবে এবং এখানে একই সাথে
প্রোপেলেন্ট থাকবে এবং সারফেক্টেন্ট থাকবে। এই কয়টা ওয়ার্ড আমরা লিখে দিলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাব। কি কি বললাম? যে ড্রাগটা মাইক্রো আয়োনাইজড ফর্মে থাকবে, একই সাথে আহ প্রোপিলেন্ট থাকবে এবং সারফেক্টেন্ট থাকবে। তো এটার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে যেহেতু আমি মানে প্রেস করে হচ্ছে এই ইনহেলারটা নিতে হয়, সুতরাং অবশ্যই স্পেসিফিক ডোজ দিতে পারবে। দেন পোর্টেবল, অবশ্যই যেহেতু ছোট সাইজের, সো আমরা বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবো। আমরা দেখি কিন্তু যে অ্যাজমা পেশেন্টরা বিভিন্ন জায়গায় ইনহেলারটা নিয়ে যায়। আর কুইক টু ইউজ এবং ডোজ ডোজ রিপ্রোডিউসিবিলিটিও হাই। বাট ডিসঅ্যাডভান্টেজটা, এখানে একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কোঅর্ডিনেশন অফ অ্যাকচুয়েশন অ্যান্ড ইনহেলেশন। এই কথাটার মানে হচ্ছে যে এই যে ইনহেলারটা যে আমি চাপ দিয়ে তারপরে, যারা ইনহেলার নিছেন তারা জানেন যে ইনহেলার যখন নেয়, আহ, এই ক্যানিস্টারটা চাপ দিয়ে তারপরে দম নিতে হয়। তো এই যে চাপ দেওয়া, দম নেওয়া, বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এই এত মানে কোঅর্ডিনেশনটা ভালো থাকে না। তাদের দেখা যায় হাত কাঁপে, তারা ঠিকঠাক দম নিতে পারে না। বাট দম না নিলে কিন্তু আসলে এখানে অ্যারোসলটা কাজ করবে না। তো এটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও দেখা গেছে অনেক সময় ইসোফেগাল ডিসপোজিশন হয়, গলাটা ব্যথা করে, গলা খসখসে হয়ে যায়। আর এখানে কতটুকু, আমি এক পাফ নিলাম ইনহেলারটা, এক পাফ নিলাম, নেওয়ার পর আমি আর কত পাফ নিতে পারবো সেই রিমেইনিং ডোজটা কিন্তু বোঝা যায় না। সেই তিনটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। আর এরপরে আছে ড্রাই পাউডার ইনহেলার। ড্রাই পাউডার ইনহেলারের ডেফিনেশনটা কি? যে ইনহেলারটা ড্রাই পাউডার অবস্থায় থাকবে, সহজ কথা, নাম থেকেই বোঝা যাচ্ছে। আর এখানে অবশ্যই পার্টিকেল সাইজটা 1 থেকে 6 মাইক্রোমিটার হতে হবে, এবং পার্টিকেলের মধ্যে যেন ইন্টারমলিকুলার ফোর্সটা খুব বেশি না থাকে, মানে একে অপরের সাথে যেন লেগে না থাকে, তাহলে কিন্তু ড্রাগটা আসতে চাইবে না। ড্রাগটা কিন্তু আসতে চাইবে না যদি বেশি ইন্টারমলিকুলার ফোর্স থাকে। আর আরেকটা মেজর ইস্যু হচ্ছে যে এখানে আমরা এমডিআই দেখে আসছি প্রোপিলেন্টটাকে কি সলভেন্ট হিসেবে ইউজ করা হয়, বাট ডিপিআই যেহেতু ড্রাই, আবারও বলতেছি, বারবার বলতেছি যে এটা হচ্ছে ড্রাই, সুতরাং কোনো ধরনের সলভেন্ট বা কোনো ধরনের প্রোপিলেন্ট আমরা ইউজ করব না। দেখেন আমি রাইট সাইডে ছোট করে এমডিআই এবং ডিপিআই এর কিছু পার্থক্য দেখিয়ে দিয়েছি। যে এমডিআইটা কি, প্রোপিলেন্ট বেস আমরা দেখে আসছি, ডিপিআই নন প্রোপিলেন্ট বেস। এমডিআই তে দেখে আসছি যে দুইটা টাইপ হয়, সলিউশন, সাসপেনশন। বাট এখানে কিন্তু মানে ওইরকম কোনো টাইপ নেই। আর এমডিআই তে আমরা কি দেখে আসছি? যে আমরা প্রোপিলেন্টের সাথে সারফেক্টেন্ট কিন্তু ইউজ করি। বাট ড্রাই পাউডার ইনহেলারের ক্ষেত্রে আমরা ল্যাকটোজটা বেশি ব্যবহার করে থাকি। আর এমডিআই এর ক্ষেত্রে আমরা কি দেখে এসেছি? যে কোঅর্ডিনেশনটা কিন্তু খুবই জরুরি, এটা একটা মানে খুবই ভাইটাল জিনিস। এমডিআই এর ক্ষেত্রে আমার হ্যান্ড এবং লাংস এর যে কোঅর্ডিনেশন, আমার প্রেস করে দেন দম দম নিতে হবে, এটা কিন্তু খুবই জরুরি এমডিআই এর ক্ষেত্রে। বাট ডিপিআই এর ক্ষেত্রে কিন্তু সুবিধা হচ্ছে যে এই কোঅর্ডিনেশনটা দরকার নেই, আমি চাপ দিলাম, আস্তে আস্তে দম নিলাম। বয়স্ক মানুষরা এটা ইউজ করতে পারে। তো এখন আমরা নেবুলাইজার সম্পর্কে একটু জানি। নেবুলাইজারটা আমরা মোটামুটি সবাই চিনি, যে হসপিটালে গেলেই আম, অক্সিজেন মাস্কের মতো অ্যাজমা পেশেন্টদের দেওয়া হয়ে থাকে। তো নেবুলাইজারটা আসলে মিস্ট আকারে বা ছোট ছোট পার্টিকেল বা ছোট ছোট একদম কুয়াশার মতো, আহ পানির মতো হচ্ছে গিয়ে মেডিকেশনটা ডিরেক্টলি লাংস এর মধ্যে দেয়। কিভাবে দেয়? এই যে আমরা মাস্কটা দেখতেছি না, লেফট লেফট সাইডে যে লোকটা একটা মাস্কের মতো পড়ে আছে, সেই মাস্কের মাধ্যমে হচ্ছে মেডিকেশনটা ডিরেক্টলি লাংসের মধ্যে চলে যায়। তো নেবুলাইজারটা আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই আসলে ইউজ করে, এবং এটার বিভিন্ন ধরনের টাইপ আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি জেট, আলট্রাসনিক, মেশ। আর এটার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে ইজি টু ইউজ, যদিও এখানে ইজি টু ইউজ বলা হয়েছে, বাট আসলে খুব একটা মানে ইজি না ইউজ করাটা। বিকজ কিছু মেডিকেশন কিন্তু দিতে হয়। আপনারা দেখছেন হয়তোবা যে নেবুলাইজার ক্ষেত্রে ওষুধ লাগে।
ওষুধগুলো আলাদাভাবে ইনজেক্ট করে দেন মেশিন ছাড়তে হয়, সেট আপ করতে হয়, দেন মুখে মাস্কটা লাগাতে হয়, দেন হচ্ছে ড্রাগটা ডিরেক্টলি লাংসে আস্তে আস্তে যায়। সো যদিও এখানে লেখা আছে ইজি টু ইউজ, বাট আসলে খুব একটা ইজি টু ইউজ না। ডেলিভারিটি ইফেক্টিভ এবং কন্টিনিউয়াস ডেলিভারি, দিজ আর ট্রু স্টেটমেন্টস। কারণ কন্টিনিউয়াসলি কিন্তু ডেলিভারি হচ্ছে, আপনি আস্তে আস্তে দম দিচ্ছেন, কন্টিনিউয়াসলি হচ্ছে ওষুধটা যাচ্ছে লাংসে। ডিসঅ্যাডভান্টেজটা কি? বাল্কি, বাল্কি হচ্ছে খুবই ভারী নেবুলাইজার মেশিন, কিন্তু আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন না। টাইম কনজিউমিং, সময় একটু বেশি লাগবে, এবং মেশিনের কিন্তু যত্ন নিতে হবে, মেনটেনেন্স লাগবে, না হলে কিন্তু হবে না, মেশিন কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অ্যারোসোলকে এর আগে আমরা কিন্তু দেখে আসছিলাম, যে অ্যারোসোলকে আমরা তিনটা টাইপে ভাগ করতে পারি কমনলি, যে স্প্রে টাইপ, সারফেস কোটিং টাইপ, এন্ড অ্যারোসোল টাইপ, মানে ফোম টাইপ বা এরিয়েটেড স্প্রে টাইপ। বাট এইখানে কিন্তু আবার অ্যারোসোলকে ইন জেনারেল দুইটা ভাগে ভাগ করা হয়েছে ফেজের উপর বেসিস করে। টু ফেজ অ্যারোসোল, এখানে বেসিক্যালি সলিউশন বা প্রোডাক্ট যাই বলেন না কেন সেটা আর প্রোপিলেন্ট থাকে। আর থ্রি ফেজের মধ্যে থাকে ভেপর থাকবে, প্রোপিলেন্ট থাকবে, আর প্রোডাক্ট থাকবে। প্রোডাক্টটা সাসপেনশন বা ইমালশন দুইভাবেই থাকতে পারে। এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আরেকটা ক্লাসিফিকেশন অ্যারোসলকে, মানে সমগ্র অ্যারোসলকে ফেজের উপর বেসিস করে দুইটা ভাগে ভাগ করেছে। আমাদের এই ক্লাসিফিকেশনটার নাম মনে রাখলেও চলবে, আমরা মেইনলি মনে রাখবো যে স্প্রে টাইপ, সারফেস কোটিং টাইপ এবং এরিয়েটেড স্প্রে টাইপ। এই ওই ক্লাসিফিকেশনটা মনে রাখলেই হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। সেখানে আপনাদের জন্য কিছু কুইজ দেওয়া আছে, যে একটা পেশেন্ট আছে যার কুইক ডিভাইস লাগবে এবং হাই ডোজ রিপ্রোডিউসিবিলিটি লাগবে। সেক্ষেত্রে আমরা কোন অ্যারোসল ডিভাইস ইউজ করব, এমডিআই, ডিপিআই আর নেবুলাইজার? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আরেকজন পেশেন্ট আছে যিনি একটু বয়স্ক, যার হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনটা খুবই বাজে, কিন্তু তাকে তো মেডিকেশনটা নিতে হবে, তাহলে সে কোন ডিভাইসটি ইউজ করবে, ডিপিআই, এমডিআই নাকি নেবুলাইজার? কেস থ্রিটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টের কন্টিনিউয়াস ডেলিভারি দরকার ওষুধের, তাহলে আমরা সে কোন ডিভাইসটা চুজ করবে? সো এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আশা করি আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যদিও এখানে অ্যান্সার দেওয়া আছে, বাট আপনারা আপনাদের মতো করে কেন সেটা হচ্ছে উল্লেখ করে কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখবেন। আপনাদের রেসপন্স পেলে আপনাদের আম, মানে এই ভিডিওগুলা করার যে আগ্রহ, সেটার কারণ কিন্তু আপনারাই। আপনারা রেসপন্স করলে আমার খুবই ভালো লাগে এবং আমি পরবর্তীতে ভিডিওগুলা করার খুবই উৎসাহ বোধ করি। সো এতক্ষণ আমরা আসলে যা যা দেখলাম, এটা একটু করি, সামারি করে দিই। যে আমরা এতক্ষণ অ্যারোসোলের ডেফিনেশনটা দেখলাম, অ্যারোসোলের কম্পোনেন্টস গুলো দেখলাম, প্রোপেলেন্ট সম্পর্কে আমরা জানলাম, কেন সিএফসি আগে ইউজ করা হতো এখন আর হয় না সেটা আমরা জানলাম, এমডিআই ডিপিআই ডিফারেন্স সম্পর্কে জানলাম। সো আজকের প্রেজেন্টেশন, আজকের লেকচার এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি শিখতে পারলেন, কি শিখতে পারলেন না, কোনো কোশ্চেন আপনাদের আছে কিনা সেটাও কমেন্ট বক্সে লিখবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।